এই মুহূর্তে সবথেকে বড় খবর, আবারও সামাজিক মাধ্যমে রাতুল দে। কে এই রাতুল নিয়ে বিতর্ক আর শেষ হচ্ছে না। প্রকাশ্যে সামাজিক মাধ্যমে এসে রাজ্য বিজেপিকে তুলোধনা করলেন। সে সঙ্গে তিনি গলা উঁচিয়ে বললেন, একসময় বিজেপি দলটা আমিও করেছে, এখন যেরকম হাল। শুনুন কি বলছেন রাতুল দে। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া। তো গত 2 মাস ধরে আমি জিবিতে নেই, জিবি হসপিটালে। এটার পিছনে কারণ হচ্ছে, গত অক্টোবরের 10 তারিখ আমার কন্টিনিউশন শেষ হয়। 11 মাস করে আমাকে কন্ট্রাকচুয়ালে জব দেওয়া হয়েছিল। আর জবটা কিন্তু আমি কারোর দয়ায় পাইনি, ঠিক। কারণ ইন্টারভিউ ডেকেছিল, ইন্টারভিউতে ফার্স্ট হয়েছিলাম, তারপর 1 বছর পরে জবটা পেয়েছি। তো এই জবটাকে কিন্তু আমি জব হিসাবে নিইনি, মানে এটা আমার একটা ডিউটি, কর্তব্য হিসাবে নিয়েছিলাম। কারণ আমার ডিউটি টাইম ছিল 10টা 5টা, সকাল 10টা থেকে বিকেল 5টা 5:30। কিন্তু এরকমও অনেক দিন গেছে যে রাত্র 12টা 1টা 2টো 11টা যখন ডেকেছে আমাকে, যখন প্রবলেমে পড়েছে জিবি, তখনই আমি এই দৌড়ে গেছি, সলভ করেছি প্রবলেম, যাতে সাধারণ মানুষের উপকার হয়, ডক্টরসরা একটু হেল্প পায়। তো 3 বছর এই কাজটা করেছি, নিজের বাড়িঘরের কাজ ভেবেই করেছি। হ্যাঁ, নো ডাউট আমি স্যালারি পেতাম। তো 2 মাস, অক্টোবরের 10 তারিখ শেষ হওয়ার পরে কন্ট্রাকচুয়াল, এর আগেই আমি চিঠি দিয়েছিলাম গভর্নমেন্টকে যে আমার কন্ট্রাকচুয়ালটা রিনিউ হোক প্রত্যেকবারের মতো। তো অনেক দিন ওয়েট করেছি যে গভর্নমেন্ট প্রসিডিওর একটু লেংদি হয়। তো নভেম্বরের 29 তারিখ অবধি আমি কাজ চালিয়ে গেছি ওইখানে। তারপর দেখুন, আমারও তো একটা ফ্যামিলি আছে, আমার জীবিকা নির্বাহ করার কিছু পয়সাও চাই। তো সেটা তো আর অস্বাভাবিক কিছু না, সেটা প্র্যাকটিক্যাল। তো 2 মাস কাজ করার পরে যখন আমি দেখলাম যে আমার জমানো যত টাকা, যেগুলো আমি 2 মাস ধরে বেতন না পেয়ে কাজ করতে করতে শেষ হয়ে গেল, তো তখন আমার বাধ্য হয়ে জিবির কাজটা বন্ধ করে নিজের প্রাইভেট কাজ কিছু করার চেষ্টা করছিলাম, যাতে আমার ফ্যামিলিটাকে চালাতে পারি। তারপরে আমি বলেছিলাম যে যদি আমাকে গভর্নমেন্ট আবার ডাকে, আমাকে আবার রিনিউয়াল দেয়, তা আমি নিশ্চয়ই যাব, কাজ করব, মানুষের জন্য কাজ করব। কিন্তু গভর্নমেন্ট এখন অবধি আমাকে কোনো আর রিনিউয়ালও দেয়নি। প্লাস আজকে যদি আমাকে ডিসকন্টিনিউ করে থাকে, তাহলে ডিসকন্টিনিউ টিটিটাও দিচ্ছে না, আমাকে ঝুলিয়ে রেখেছে। তাহলে আপনারা বলুন তো, আর দেখবেন আমার এই লাইভের মাঝখানে কিছু অন্ধভক্ত চলে আসবে, ওরা বিশাল বিশাল জ্ঞান দেবে। ওদের কাজই হচ্ছে শুধু ওই হিন্দু হিন্দু করা, যাও ওরা হিন্দুও না। কারণ আজকে যদি হিন্দু হতো, এত উত্তরপ্রদেশে এতগুলো সনাতনী ধর্মের মানে ধর্মাবলী মানুষের উপরে অত্যাচার হলো, ওদের কোনো সাউন্ড নেই। ওরা আসবে শুধু ওই চুগলি করতে, উল্টাপাল্টা কথা বলতে, যেটা বেসলেস কথাবার্তা আর কি, আসবে দেখবেন। কারণ ওরা আগেও এরকমই করেছে। কারণ আগেও যখন ওই 2020-তে কোনো উপায় ছিল না, গভর্নমেন্টের কাছে কোনো উপায় নেই, মানুষের কাছে কোনো উপায় নেই, তখন আমাকে ডাকিয়ে নিয়ে গেছিল। তখন যদি আমি চাইতাম, তাহলে মোটামুটি আমার জীবনের অর্ধেক পুঁজি আমি ওইখানে গভর্নমেন্টের কাছে দাবি করতে পারতাম কাজটার জন্য। কারণ কেউ নেই, আমি একা, মনোপলি ছিল। তারপরও ফ্রিতেই করেছিলাম। তারপরে কি করেছিল ওরা? তারপরে ওরা আমাকে ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছিল। 5 বছর ক্রাইম ব্রাঞ্চে কেসটা হলো। কেউ আমাকে একটা থ্যাংক ইউ বলেনি, বলে তুমি যে এত বড় কাজটা করেছো, 45 জনের প্রাণ বাঁচিয়েছো, তো তোমাকে একটা থ্যাংক ইউ বলি। আর মিডিয়ার কথা তো বলেই লাভ নেই, অজানা একটা ছেলে জীবিতে ঢুকে গেছে মানুষ মারতে, এই সেই করে। এবার যখন এটা ক্লিয়ার হয়ে গেল যে আমি যদি সেদিন রাত্রে না যেতাম 45 জনের প্রাণ যেত, তখন আর কোনো সারা শব্দ নেই। আসলে চাটুকার সব, মানে চাটতে খুব ভালোবাসে ওরা। আর ওদেরকে যদি আমি বলি যে ওরা মিডিয়ার লোক বা জার্নালিজম করে, মানে জার্নালিজমের বদনাম হয়ে যাবে। ওরা জার্নালিজম করে না, কারণ দেশ দুনিয়া চারপাশে যা হচ্ছে ওরা কিছুই মানুষের কাছে তুলে ধরছে না। খালি কিভাবে সরকারের চাটুকারিতা করা যায় সেটা ওরা খুব ভালো জানে।
সেটা ওরা করে, তাও আমার কোনো যায় আসে না, ওরা কিছু বলুক না বলুক কিছু যায় আসে না। শুধু আমার প্রশ্ন এই জায়গাতে যে আজকে যে জীবিত থেকে আমার কাছে কনস্ট্যান্ট ফোন আসে, দুদিন পর পর ফোন আসে, স্যার ওই মেশিনটা খারাপ হয়ে গেছে, এই মেশিনটা খারাপ হয়েছে। অনেক ডিপার্টমেন্ট জানে না যে আমি কন্টিনিউ এখন যাচ্ছি না, কারণ আমারও তো জীবিকাটা অর্জন করতে হবে। তো আমার তো বাইরে কাজ করে দুটো পয়সা রোজগার করে ভাত নিতে হবে বাড়িতে, কারণ আমার তো আর ওই নেতাদের মতো 2 নম্বরই পয়সা নেই যে 2 নম্বরই পয়সা অডাল আছে আর আমি ঠিকঠাকভাবে বেঁচে যাব। তো কাজ করছি 2 মাস ধরে, তো এখন আবার একটু স্টেবল হয়েছি কাজ করে। তো ভাবছি যে যেহেতু ফোন প্রচুর আসছে জীবিত থেকে, আর আপনি একটা কথা বলুন যে এখন যদি সরকারের কাছে মানে আমি যে 3 বছর কাজ করেছি এই 3 বছরে আমার কাছে প্রুফ আছে, যদি রোজ 3টে 4টে করে মেশিন রিপেয়ার করতে হতো আমাকে, তাহলে 2 মাসে কি একটা মেশিনও নষ্ট হয়নি? আপনাদের কাছে প্রশ্ন, 2 মাসে কি তাহলে একটা মেশিনও নষ্ট হয়নি? আর ওরা ঠিক করে ফেলেছে? কাকে দিয়ে ঠিক করেছে? তাহলে 2020-তে ওই লোকগুলো কোথায় ছিল ত্রিপুরা রাজ্যে? 2020-তে ওই লোকগুলো কোথায় ছিল? কেন আমার একা যেতে হলো? আর কাউকে খুঁজে পায়নি কেন গভর্নমেন্ট? এখন পেয়ে গেছে। বলছি আপনারা আরটিআই করে জেনে নেবেন, বা ডক্টর মানিক শাহকে জিজ্ঞেস করবেন ওই ফাইলটা বার করে একবার দেখে নিতে, যে ইন্টারভিউটা আমার হয়েছিল ওর মধ্যে 6জন ইঞ্জিনিয়ার ইন্টারভিউ দিয়েছিল, এর মধ্যে 2-3জন বাইরেরও ছিল। তো ওদের মধ্যে হাইয়েস্ট পেয়েছি বাইরের প্যানেলিস্টের সামনে, তাও 100 আউট অফ 100। যদি 1 নম্বরও কম পেতাম তাহলেও একটা বেশি। তো সেটাই বলছিলাম আর কি। তো এখন কি সব মেশিন ঠিক আছে? আর মিডিয়া তো আপনাকে দেখাবে না কোন ডিপার্টমেন্টে কি মেশিন নষ্ট আছে বা হসপিটালটা কিভাবে চলছে, মিডিয়া আপনাকে দেখাবে না, কারণ মিডিয়া চাটুকারিতাতে ব্যস্ত। ও চারটে 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 ওদের মানে জিহ্বাও ক্ষয় হয়ে গেছে, আর বাকি নেতাদের পাও ক্ষয় হয়ে গেছে, এত চাটা চাটছে আর কি। ওই ওদের নিউজ হচ্ছে এই যে কিছুদিন আগে দেখলাম একজন মন্ত্রী বলল সোর্স মানি নিয়ে ওরা কাজ করে। তো সোর্স মানি ওপেন বলছে, সোর্স মানি তো ওই এর থেকে আর কি বেশি আশা করা যায়? এখন ওই আমাকে কেন আর দেবে না, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করি। আমি আজকে বলছি একটা হয়েছিল কি বলে টেকনিক্যাল এক্সপার্টসের ভেরিফিকেশন, একটা টেন্ডারের একটা মালের হয়েছিল। সেই টেন্ডারের স্পেসিফিকেশনে, সেই ভেরিফিকেশনে আমি আর আমার যে টিম ছিল আমরা পরিষ্কার লিখেছিলাম যে পুরোপুরি যা যা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটা ফুলফিল হয়নি। তার বাদেও ওই বিলটা পাস হয়ে গেল। ইটস অ্যারাউন্ড 5 crores উপরে। তো ওইটাই আর কি, মানে অন্যায়ের বিরোধিতা করতে গেলেই আজকে ধরুন সোনম ওয়াংচুক সায়েন্টিস্ট জেলে, এক্সপার্টরা সব জেলে, রেপিস্টরা সব বেলে। তো আমিও হয়তো বা একটা ফিল্ডের এখানে কাজ করছিলাম, আমি নিজেকে এক্সপার্ট বলবো না, কিন্তু এতটুক দক্ষতা ছিল যে প্রত্যেকটা মেশিনের ফল্ট ধরে সেটা সলভ করার ক্ষমতা ছিল। সেই জন্য আমি আজকে ঘরে। এই গভর্নমেন্টটার এটাই নিয়ম, এইভাবেই ওরা চলে। ওরা কোনো ডেভেলপমেন্ট চায় না। পুরো ইন্ডিয়াতে তো খবর সবাই দেখছেনই যে কিভাবে লুটপাট হচ্ছে, কিভাবে মানুষ মরে গেলেও ওদের কিছু যায় আসে না, কোনো কেস হয় না, রেপ হচ্ছে চারদিকে। অর্ধেক পার্টি তো রেপিস্টে ভর্তি, রেপের এলিগেশনে ভর্তি অর্ধেক পার্টির নেতাদের। তাহলে আর কি আশা করা যায়? আর কত চুপ থাকবেন আপনারা? আমি সেই জন্য চুপ থাকতে পারিনি। সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসে আমি যখন আওয়াজ তুলি, তো আমার কাজের কোনো ভ্যালু নেই। আমি যে কাজটা পারি বা কাজটা করছি, মানুষের, গরিব মানুষের সেবা হচ্ছে, সেটার কোনো ভ্যালু নেই। এবার মেইন কথা হচ্ছে ওদের চাটুকারিতা আমার করতে লাগবে, ওদের প্রত্যেকটা পোস্টে আমার নমস্কার দিতে লাগবে, তাহলে গিয়ে আমি আমার চাকরিতে বহাল থাকবো। তো সেটা আমি পারিনি আর কি। তো অন্যায়ের বিরোধিতা করেছি। আমি চাইছি যে আপনারাও আমার সঙ্গে একটু সঙ্গ দিন, কারণ একটা সময় ছিল যেই সময় আমার কোনো দরকার ছিল না, তারপর আমি ত্রিপুরাবাসীর সঙ্গ দিয়ে আমার প্রাণের চিন্তা না করে আমি এগিয়ে গেছিলাম। সেদিন আমারও মানে অসুস্থ হতে পারতাম, আমিও করোনা এফেক্টেড হতে পারতাম, আমার ফ্যামিলিতেও কেউ মারা যেতে পারতো, আমিও মারা যেতে পারতাম। সেটা আমি জানতাম এজ এ ইঞ্জিনিয়ার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, এটার ভয়াবহতা কি হবে, কিন্তু আমি তো চিন্তা করিনি একবার। তারপরে 5টা বছর ক্রাইম ব্রাঞ্চের কেসে ভুগলাম, কই একটা মানুষ আমার পাশে এসে দাঁড়ানো হতো না, একটা মিডিয়া চ্যানেল আমার পাশে এসে দাঁড়ালো।
আর এই পার্টিটা আমাকে ইস্টাবলিশ করে দিয়েছে নাকি আমি বলে পাগল। তাহলে একটা পাগলকে কেন ডেকেছিলে 2020-তে? একটা পাগলকে কেন ডেকেছিলে তোমরা বিপদে পড়ে? শুধু এই নয়, এর আগেও অনেকবার জিবিকে বাঁচিয়েছি। পত্রিকাতে উঠেছে মেশিন ঠিক করতে পারছে না, আমি গিয়েছি ঠিক করেছি। আমার দোষটা কি এতটুকুই যে আমি মানুষের জন্য ভালো কাজ করছি, মানুষের জন্য ভালো চিন্তা করছি, সবার জন্য চিন্তা করছি, এটা আমার দোষ? এই যে প্রফেসর মানিক সাহা, উনি যে বড় বড় ডিঙি হাঁকছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট উনি করিয়েছেন, আপনি জানেন কিডনি ট্রান্সপ্লান্টের ঘটনা? যেদিন ট্রান্সপ্লান্ট হয়, স্লেট বলে একটা মেশিন আছে, সেই মেশিনটা জীবিত ছিল না। সেই মেশিনটা আইজিএম থেকে আনানো হয়েছিল। আইজিএম একটা মেশিন পড়েছিল, কিন্তু মেশিনটা নষ্ট ছিল। ট্রান্সপ্লান্টের আগের দিন মেশিনটা যখন আনা হয় ওইখান থেকে, মেশিনটা নষ্ট ছিল। সিজার টিম না করে দিয়েছে এই মেশিনটা যদি ঠিক না হয় তাহলে ওরা ট্রান্সপ্লান্টই করবে না। যদি আমি ভুল বলে থাকি আমাকে জেলে ঢুকিয়ে দেবেন বা যাচাই করে নেবেন। ওরা বলছিল আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো না এই মেশিনটা ছাড়া। রাত্র 12টা বা সিসিটিভি ফুটেজ যদি থাকে জিবি হসপিটালে বার করে নেবেন। সেই যেদিন ফার্স্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল আর আগের দিন রাত্রেবেলা, সেদিন আমি রাত্র 12:30 অবধি দাঁড়িয়ে সঞ্জীবনীর ছেলেদের নিয়ে কোম্পানির লোকের সঙ্গে ভিডিও কল করে করে সেই মেশিন রাত্রে উঠিয়েছি। আমার দরকার ছিল সেদিন রাত্রে, আমার ডিউটি টাইম 10টা থেকে 5:30। আমি বলে দিতে পারতাম স্যার এটা আমার না কোম্পানির দায়িত্ব, কারণ এটা ক্লোজ চেইন মেশিন। আমি করেছি সেটা। পরের দিন ট্রান্সপ্লান্ট হয়েছে আর উনি বড় বড় ডাকে হাঁকিয়েছেন আমি ট্রান্সপ্লান্ট করিয়ে দিয়েছি। তো আমার দোষ এটাই যে আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করি, এটাই আমার দোষ। আমি বুঝতে পারলাম না আজ অব্দি যে কেন আমাকে মানুষ পাগল বলে। আমি অন্যায়ের বিরোধিতা করি বলে? না আমার ইঞ্জিনিয়ারিং নলেজ আছে বলে? না আমার নলেজ আছে বলে? না আমি সবকিছু জানি বলে? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস আছে বলে? এর আগের সিএম এর কালেও এতটা ভোগান্তি আমার ভুগতে হলো কেন? আমি অন্যায়ের বিরোধিতা করেছি, আমি মানুষের জন্য দৌড়ে গেছি। কেন গেলাম সেদিন রাত্রে সেটা আমাকে প্রশ্ন করা হয়েছিল, কেন গেলাম? মানে ওদের জন্য মানুষের কোনো ভ্যালু নেই, সেটা পুরো ইন্ডিয়াতে দেখা যাচ্ছে এখন। ক্লিনেস্ট সিটিতে জল খেয়ে মানুষ মারা যাচ্ছে, ক্যাপিটাল সিটিতে শ্বাস নিয়ে মানুষ মারা যাচ্ছে। ওদের কিচ্ছু যায় আসে না, ওদের কিচ্ছু যায় আসে না। আমি সেই জন্য বললাম, আজকেও আমি ফেসবুকে লিখেছি যে হ্যাঁ এই 2 মাস আমি একটু কাজ করে আমার ফ্যামিলিটা যাতে চলতে পারে সেই জন্য আমি একটু টাকা রোজগার করেছি, সৎ পথেই করি, অন্যদের মতো 2 নম্বরের পয়সা তো আমার নেই। তো কালকের থেকে যেহেতু আমাকে এখনো ডিসকন্টিনিউশন লেটার দেওয়া হয়নি, ওরা দিচ্ছে না আমাকে ডিসকন্টিনিউশন লেটার, আমি কালকের থেকে আবার জীবিতে যাব। যেহেতু যেই জায়গার থেকে ফোন এসছে, যেই ডিপার্টমেন্ট থেকে ফোন এসছে মেশিনগুলো নষ্ট, আমি গিয়ে আবার দেখব, আবার চেষ্টা করব মেশিন তুলতে। তাতে আমি বেতন পাই না পাই কিছু যায় আসে না। আর যতদিন ওরা আমাকে ডিসকন্টিনিউশন লেটার না দেবে ততদিন অবধি আমি যাব। তারপরে যদি ডক্টর মানিক শাহ স্যারকে আমি বলবো আপনার পুলিশ দিয়ে যদি আমাকে জেলে ঢুকিয়ে দেবেন। এর আগের সিএমও ট্রাই করেছে অনেকবার, ক্রাইম ব্রাঞ্চে কেস পাঠিয়েছে, আমি মানুষকে বাঁচিয়েছি, আমাকে ক্রাইম ব্রাঞ্চে ঘুরিয়েছে 5টা বছর। 5টা বছর আমাকে ক্রাইম ব্রাঞ্চে ঘুরিয়েছে। তো আপনিও না দেবেন? আপনি ডক্টর হয়ে যদি এইসব জিনিস না বোঝেন তাহলে তো মানে ত্রিপুরা রাজ্যের মানুষের দুর্ভাগ্যের শেষ নাই, দুর্ভাগ্যের শেষ নাই। কারণ আপনাদের নেতারা, আপনাদের মিনিস্টাররা, আপনারা অসুস্থ হলে চলে যাচ্ছেন আইএলএসে, জীবিক ডাক্তারদের ডাকিয়ে নিয়ে আইএলএসে ট্রিটমেন্ট করাচ্ছেন। গরিব মানুষ কোথায় যাবে স্যার? কোথায় যাবে গরিব মানুষ? গরিব মানুষের ডিউটি শুধু ভোটটা দেওয়া, শুধু ভোটটা অবধি ওদের ভ্যালু, আর কোনো ভ্যালু নেই। আর কত নাটক করবেন আপনারা? আর কত নাটক? আমি তো জানতে চাইছি।